কাছেই জিনিয়া অসন্তুষ্ট হয়েছে, কিন্তু কেন সেটা সে বুঝে উঠতে পারে না। একদিন তারা দুজনে নিজের নিজের বিছানায় শুয়ে আছে, এমন সময় তুমি ফ্যানটা অফ করে দিলে কেন? গায়ে চাদর দেওয়ার পরেও কি তোমার এত ঠান্ডা লাগছে? ফ্যানটা চালিয়ে দাও, আমি গরমে ঘুমাতে পারবো না। এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, এখন আর অত গরম নেই যে তোমাকে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে। আমার খুব শীত করছে, তাই ফ্যান বন্ধই থাকবে। তুমি এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে ঘুমাতে গেলে ঠান্ডা তো লাগবেই। পুরো হাত পা ঢাকা জামা কাপড় পরলে তোমারও ফ্যান চালানোর কথা মনে হতো। শুধু নিজের দিকটা ভেবো না, এখানে আরো অনেকেই ঘুমাবে। তুমি ওরকম বস্তার মতো জামা কাপড় পরে ঘুমাও বলে তোমার গরম লাগে। একদিন আমার মতো হালকা পাতলা জামা পরে ঘুমাও, দেখবে তোমারও মনে হবে ফ্যান অফ করে দেওয়ার কথা। আর আমি যেগুলো পরে ঘুমাই সেগুলোকে নাইট ড্রেস বলে। রাত্রে এগুলো পরতে হয়, বুঝেছো? অত শত বুঝি না বাপু। দিনে রাতে আলাদা আলাদা সময় আবার আলাদা আলাদা জামা কাপড় পরতে হয় নাকি? আর এই ঘরটা তোমার একার নয় যে তোমার ইচ্ছেটাই চলবে। চুপচাপ ফ্যানটা চালিয়ে দাও। এভাবেই ফ্যান চালানো নিয়ে বন্ধ করা নিয়ে তাদের দুই বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। নিতিন এবং তার দাদা দুজনেই তাদের স্ত্রীদের এরকম ছেলে মানুষই দেখে বিরক্ত বোধ করে। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না কি করে দুই বউকে আর মাত্র কয়েকদিনের জন্য শান্তশিষ্টভাবে ঝগড়া না করে এই একটা ঘরের মধ্যে রাখতে পারবে। মাঝরাতে ঝগড়া হতে দেখে দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে যায় এবং তাদের স্ত্রীদের মাঝে এই সমস্যার সমাধান করা নিয়ে তারা দুজনে আলোচনা করতে থাকে। কোনোভাবে সেই রাতটা কাটে। পরের দিন জিনিয়া এবং কমলিনী লক্ষ্য করে তাদের শাশুড়ি মা মালতী দেবী বাড়ি ফিরে এসেছে। এই দেখে জিনিয়া আরো চিন্তায় পড়ে যায়। আপনি চলে এলেন যে? এখনো তো আমাদের বাড়ির কাজ শেষ হয়নি। আপনার তো এভাবে এতজনের সঙ্গে ঘুমাতে অসুবিধা হবে। কিসের অসুবিধা? আমি একটা বিছানায় ঘুমাবো, আর তুমি আর বড় বৌমা আর একটা বিছানায় শুয়ে পড়বে। আমি তোমাদের যে কোনো একজনের সঙ্গে শুয়ে পড়তে পারতাম, কিন্তু তোমরা তো জানোই আমার পায়ে ব্যথা, তাই আমি কারোর সঙ্গে শুতে পারি না। ভুল করে যদি কেউ আমার পায়ে পা তুলে দেয়, ব্যাস আমার প্রাণটাই তাহলে বেরিয়ে যাবে। তা কি করে হয় মা? আমরা চারজন একটা বিছানায় কি করে ঘুমাবো? তার উপর আপনার ছোট বৌমার অনেক নকশা। আমি এত কারো নকশা সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমার দুই ছেলে কাজের জন্য দুদিন বাইরে যাবে। ওরা তোমাদের দুজনকে একা রেখে যেতে ভরসা পাচ্ছে না, তাই আমাকে মাসির বাড়ি থেকে নিয়ে এলো। এখন তোমরা আমাকে আবার সেখানে পাঠানোর মতলব করছো? আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও। আমি তাহলে আজকেই বাপের বাড়ি চলে যাব। নিতিন আর দাদা ফিরলে আমি তারপর আসবো। তোমাদের দুজনের একা থাকতে অসুবিধা হবে বলে আমি মাকে ডেকে আনলাম। আর তুমি মাকে আর বৌদিকে ছেড়ে বাড়ি চলে যাবে বলছো? দুদিনেরই তো ব্যাপার, তোমরা ঠিকই অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই বলে তারা দুই ভাই নিজেদের জন্য কাজে বেরিয়ে পড়ে। সারাটা দিন কোনোভাবে কাটলেও রাত হতেই জিনিয়া এবং কমলিনী কে কোন দিকে ঘুমাবে, কার কতটা কম্বল লাগবে এই নিয়ে রেষারেষি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়েও পড়ে। মাঝরাতে কমলিনী ঠান্ডায় কাঁপলে জিনিয়া তার গায়ে ঠিক করে কম্বল দিয়ে দেয়। আবার রাতের অন্ধকারে জিনিয়া একা বাথরুমে যেতে ভয় পেলে কমলিনী তার সঙ্গে যায়। এক রাতের মধ্যে দুই বোমার মধ্যে সমস্ত তিক্ততা কোথায় যেন হারিয়ে যায়। পরের দিন সকাল থেকে তাদের মধ্যে আর কোনো মনোমালিন্য, রাগারাগি, ভুল বোঝাবুঝি কিছুই থাকে না। এভাবে দেখতে দেখতে দুদিন কাটে। কি মা, বলেছিলাম তোদেরকে ওদের মতো থাকতে দিলে ওরা ঠিক বন্ধু হয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের দুজনের থেকে সাহায্য নিয়ে নিয়ে ওরা সব কাজ করে ফেলতো, তাই কেউ কখনো একে অপরের গুরুত্বটা বুঝতোই না, বুঝেছো? তোরা আমাকে এখানে রাখার প্ল্যানটা করে ভালোই করেছিস। ওদের দুজনকে একা ছেড়ে দিলে চুলোচুলি করে মরতো। আমি ছিলাম বলে ঝগড়া করার সাহস পাইনি। তারা মা ছেলেতে মিলে এই সমস্ত কথা আলোচনা করতে করতে হাসাহাসি